তোকে মারাচ্ছে নিজে মরা সহজ পিচ্ছি শক্ত ঢোক গিলতে চোখ দুটো আলতো করে বুজে এসেছে রুরো মানবের রিভলভারের সরু ছিদ্রে প্রবেশ করাচ্ছে তার রুক্ষ তর্জনী। ধীরে ধীরে বাঁক নিচ্ছে আঙ্গুলের নরম হাড়। হৃদয় নির্দয় মানবের নিচ্ছে নির্দয় মানবের হৃদস্পন্দনের গতি হয়েছে জড়ালো। শুট এই হলো বলে। আর অমনি একখানা নরম তুলতুলে হাত এসে আচানক আঁকড়ে ধরল রুড়ো মানবের রুক্ষ হাত। তৎক্ষণাৎ থমকায় মুগ্ধ। ট্রিগারের সরু ছিদ্র হাতে হতে আঙুলখানা তার সরে গেল মুহূর্তেই। বলিষ্ঠ দেহখানা খানিক স্থির হতেই যুবকের কর্ণকুহরে ভেসে এলো সপ্তদশীর উচ্চাটন ভরা কণ্ঠ। আরে কি করছেন আপনি? মাথার পাশে বন্দুক ঠেকিয়ে রেখেছেন কেন? সপ্তদশী রেহান হুটহাট ভরকানো কণ্ঠে আলগোছে অক্ষিপুটের পর্দা সরালো মুগ্ধ। দাও দাও করে জ্বলতে থাকা অনলে এক পশলা বৃষ্টি নামার ন্যায় মুহূর্তেই স্থবির হলো তার সকল ভঙ্গুরতা। কাঁধ দুটোতে ভর করলো এক রাশ বাধ্যতা। যুবক কেমন বাধ্য বালকের ন্যায় তক্ষুনি নিজ মাথার পাশ থেকে বন্দুকখানা নামিয়ে এনে আলগোছে রাখলো মেঝেতে। অতঃপর মুখাবয়বে একরাশ তুষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতে খানিক ঝটকা খেল নির্দয় মাফিয়াবিস্ট। সম্মুখে উদ্বেগ নিয়ে বসে আছে সপ্তদশী। তার অর্ধ উন্মুক্ত নারী কায়া যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে রুলো মানবের। মাখনের ন্যায় মসৃণ বদনে কেবল আটসাট হয়ে আটকে আছে একখানা কালো রঙা অন্তর্বাস। হুটহাট ঘুম ভেঙে উঠে বসায় তার গায়ের একপাশ উন্মুক্ত। সেখান হতে সরে গিয়েছে ব্ল্যাঙ্কেটের আবরণ, অথচ বোকামানবীর সেদিকে থোড়াই খেয়াল আছে। সে তো উদ্বিগ্ন। চোখ দুটোতে একরাশ চিন্তার ছাপ ফুটিয়ে কপাল কুঁচকে চেয়ে আছে মানবের পানে। এদিকে নির্দয় মাফিয়াবিস্ট থমকেছে। নিজ ভেয়া চোখ দুটোকে বড্ড টানাহেঁচড়া করছে যুবক। সরাতে চাইছে অন্যত্র, অথচ কাণ্ড দেখো, বেহায়া চোখ দুটো যেন আজ বড্ড অবাধ্য। সে স্পষ্ট টের পাচ্ছে তার কণ্ঠায় খরা নেমেছে। সিক্ত জিভখানা এক্ষুনি বেরিয়ে এসে অধর ভেজাতে চাইছে। তবে রুড়ো মানবের বিচক্ষণ মস্তিষ্ক তা মানতে নারাজ। সে উল্টো মস্তিষ্কের প্রতিটি নিউরনে অনুরণন তুলেছে। চোখ নামা, শালা বেদলাজা। ওকে ওভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? লজ্জা নেই তোর? ছি! তক্ষুনি ধ্যানের ডোরে আকস্মিক চির ধরল রুড়ো মানবের। সম্বিত ফিরে পেয়েই সঙ্গে সঙ্গে পাষণ্ডের ন্যায় নিজের অমন ভ্যাপনাটুকু ধামাচাপা দিয়ে বসলেন অন্তরের এক কোণে। অতঃপর বিরক্তিতে কপাল গুছিয়ে তক্ষুনি ঘাড় নামিয়ে আনলেন মাফিয়া মনস্টার। মুখাবয়ব জুড়ে এতক্ষণের হিমশীতল ভাবস্রোতটুকু মুহূর্তেই হাওয়ায় উড়িয়ে দিয়ে সেটাই এবার ভর করালেন এক আকাশসম বিরক্তির ঝাঁজ। তিতি বিরক্তিতায় চোখ দুটো খিচে দাঁত কিরিমির করতে করতে ঝাঁঝালো গলায় আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং বান্দির মেয়ে? মুখ ছাড়া অন্য কিছু দেখাতে বলেছে কে তোকে? উফ, এক্ষুনি গা ঢাক নির্লজ্জ মেয়ে ছেলে। বোকার নাই হতবিহ্বলে ডুব দিল মাহি। তন্দ্রার রেশ এখনো পুরোপুরি কাটেনি তার। তাই তো নড়বড়ে মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে পারেনি রুড়ো মানবের আওড়ানো বাক্যের গভীরতার্থ। সে কেমন ঘুম ঘুম চোখে আনমনে ঘাড় নামিয়ে তাকালো নিজের পানে। আর অমনি এক দফা ঝটকা খেলো বেচারি। হতবুদ্ধির ন্যায় বিস্ফোরিত দৃষ্টিতে বদন পানে তাকিয়ে রইল কেবল। তবে পর মুহূর্তে মস্তিষ্ক সজাগ হতেই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল। ঘর কাঁপিয়ে তড়িঘড়ি করে দু হাতে গায়ের ওপর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সে এবার কাঁপতে লাগলো বেশ। কাঁপতে কাঁপতে আচানক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো ফোফানোর শব্দ। মুগ্ধ শুনল, ভ্রুক্ষে ফিন কায়দায় জল ফুটিয়ে বসে রইল চুপচাপ। অথচ বোকা মানবের মনে তখন অজানা ঝড়ের আবির্ভাব ঘটেছে। বোকা মন অবচেতন কায়দায় বলছে, আমার গায়ে কাপড় নেই কেন? আর আর লোকটা আমার ঘরে এভাবে বসে আছে কেন? সে আমার ঘুমের ফায়দা লুটে উল্টোপাল্টা কিছু করেনি তো? ভাবনাটুকু শেষ হবার পূর্বেই ফোফানো বাড়ল মাহির। গায়ের সঙ্গে ব্ল্যাঙ্কেটটা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ভীষণ ঘৃণায় আওড়ালো, জানোয়ার লোক! আপনি এত খারাপ! আমার ঘুমের সুযোগ নিয়ে শেষে কিনা। কতটুকু গলার কাছে এসে আটকে গেল মাহির। বুকটা ধরে গেল অজানা ব্যথায়। রুড়ো মানব কথাটা শুনেছে বেশ। মুখাবয়বে এক আকাশসম রাগ নিয়ে দাঁত পিষছে। মাথা ভরতে অদৃশ্য অনলের দহনে হাতের মুঠোয় চেপে রাখা রিভলভার গাটা বোধ হয় তখনই দুমড়ে মুচড়ে ফেলবে সে। এরই মধ্যে বোকা মানবী তার
বোকা মানবী করে বসলো আর এক কাণ্ড। রাগে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানার উপর থেকে তক্ষুনি একখানা বালিশ হাতে নিয়ে ছুঁড়ে দিল মুগ্ধের গায়ের ওপর। বেচারা নির্জীব তুলতুলে বালিশটা আচমকা গিয়ে চোট খেলো অন্য শ্যাডো মনস্টারের ঘাড় বরাবরের। ঝড় আসার পূর্বে যেমন এক মুহূর্তে জন্য স্তম্ভিত হয় চারপাশ, ঠিক তেমনই স্তম্ভিত হলো কক্ষের অভ্যন্তরীণ পরিবেশ। মেয়েটা বড্ড বোকা। রাগের মাথায় কী করেছে না করেছে সেদিকে পাত্তা না দিয়ে সে উল্টো ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, এক্ষুনি বের হন আমার ঘর থেকে ব্লাডি বিস্ট। কাপুরুষের মতো একটা ঘুমন্ত মেয়ের সুযোগ নিয়ে ব্যাস এটুকুই যেন যথেষ্ট ছিল গ্রেট রুশদি কিংয়ের গায়ে যা আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। বাক্য সম্পূর্ণ হবার পূর্বেই হিংস্র বাঘের ন্যায় তখনই সপ্তদশীর ওপর ঝাঁপিয়ে পড়ে রোরমানব। শক্তপোক্ত ডান হাতের রুক্ষ আগ্রাসী থাবায় মেয়েটার চল শক্ত করে চেপে ধরে অন্য হাতের বন্দুকখানা তাক করলো মাহির ললাট বরাবর। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। ছলকে উঠে তার হৃৎপিণ্ড, সুদর্শনের রাগের তোড়ে লাল হয়ে যাওয়া মুখ, শক্ত চলের থরথর কম্পন, দাঁতের রুক্ষ ঘর্ষণে উৎপন্ন হওয়া কটমট শব্দ, সবটা পূর্ণরূপে অবলোকন হওয়া মাত্রই অলক্ষ্যে ঢোক গিলল মাহি। বজ্রকণ্ঠের ধমক শোনার জন্য নিজেকে প্রস্তুত করার পূর্বেই তার কর্ণকুহরে ভেসে এলো মাফিয়া বিস্টের হিংস্র গর্জন। যত গালি দেবার দে, আই ডোন্ট কেয়ার, বাট চরিত্র নিয়ে কথা বলতে এলে একদম জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, জানোয়ারের বাচ্চা। সবাইকে নিজের জানোয়ারের বাপের মতো মনে করিস? বাবার ওপর কথা উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠল মাহি। সপ্তদশীর ক্ষুদ্র বদনখানায় হুট করে নেমে এলো এক আকাশসম শক্তি। সে কেমন এক ঝটকায় রুডোমানবের হাতখানা সরিয়ে দিল নিজ চল থেকে। নয়ন দুটোই ক্ষুব্ধতা লেপ্টে কঠিন গলায় বলল, খবরদার, কথায় কথায় আমার আব্বুকে গালমন্দ করবেন না। সে আর যাই হোক আপনার মতো বিস্ট না। তক্ষুনি কাম ও কপালের চামড়ায় আরো কখানা ভাঁজ দৃশ্যমান হলো মুগ্ধের। রাগের পারদ তরতর করে বেড়ে গেল বহুগুণ। সে আবার আচমকা আঁকড়ে ধরল মাহের সুকমল রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কণ্ঠনালী। অতঃপর এক ঝটকায় মেয়েটার ক্ষুদ্র মুখখানা নিজের মুখের বড্ড কাছে এগিয়ে এনে হিসিয়ে শুধালো, ওহ রিয়েলি বান্দির মেয়ে, কতটুকু চিনিস তুই তোর বাপকে? তোর জন্মের আগে তোর বাপের সব নারী নক্ষত্র আমার জানা। তোর বাপ একটা ব্লাডি বাস্টার্ড, একটা রেপিস্ট, জানোয়ারের বাচ্চাটা। কথাটুকু কর্ণকুহরে পৌঁছাতেই থমকালো মাহি। ক্ষণক থমকালো তার ক্ষুব্ধ দৃষ্টি, আর মনে থমে গেল দৈহিক মোচড় মায়াবী হরিণ চোখ দুটোর কটরে জমল এক সমুদ্র নলা জল। কেউ বুঝেই মাত্রই মেয়েটাকে ছুঁড়ে ফেললো হতবাকতার সাগরে। সে জানতো নির্দয় মাফিয়া মনস্টার তাকে উঠিয়ে এনেছে শত্রুতার বসে। সে জানতো বিস্টের শত্রুতা তার বাবার সঙ্গে। তবে কি সেই শত্রুতা, তা সে এখনো অজানা সপ্তদশীর। মুগ্ধের এহেন কপটহীন বাক্যে অন্তরে ঝড় বইছে মাহির। মানবের রুক্ষ হাতের মুঠোয় কণ্ঠনালী আটকে থাকা সত্ত্বেও সে কেমন থেমে থেমে ভঙ্গুর কণ্ঠে আওড়াল, না, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার আব্বু খারাপ না। আপনি মিথ্যা বলছেন। মানবের চোখ দুটোতে পরিবর্তন নামেনি, না কমেছে ঘৃণার ছাপ। মেয়েটার ছলছলে চোখ দুটোতে অনদৃষ্টি ফেলে সে কেমন কটমট কণ্ঠে আওড়ালো, তোর বাপ যদি ভালো হতো তাহলে তুই এখানে কি করছিস? ফের কেঁপে উঠল মাহির ক্ষুদ্রপতন। যুবকের অনদৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে সে। আশ্চর্য, রুবরু মানবের চোখ দুটো আজ অত স্পষ্ট কেন ঠেকছে তার নিকট? কেন মনে হচ্ছে নির্দয় মাফিয়া বিস্টের চোখ দুটো আজ একই কথা বলছে? কেন মন বলছে বিস্টের কথায় কপটতা নেই? মাঠির আর সাধ্য কুলোলো না লোকটার চোখের পানে তাকিয়ে থাকতে। সে তড়িঘড়ি করে নজর লুকালো, কম্পিত কণ্ঠে পাল্টা উত্তরে বলল, বিশ্বাস করি না আমি আপনাকে। বিশ্বাস করি না আপনার কোনো কথা। আমার আব্বু খারাপ নয়। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটল সুদর্শনের। মেয়েটার পানে নিষ্পলক দৃষ্টি বজায় রেখে তাচ্ছিল্যের ভঙ্গিতে এক ঝটকায় ছেড়ে দিল মেয়েটার কণ্ঠনালী। তারপর নিজ উদ্যোগে মধ্যকার দূরত্ব বাড়িয়ে অনীহা মিশ্রিত কণ্ঠে বলল, রক্ত তো রক্তের কথাই বলবে। শত হলেও সাপের ঔরসে কোনোদিন ভালো মানুষ জন্মায় না। সপ্তদশীর সর্বাঙ্গে ঝংকার তুলল কথাটা, হতবম্ভকতায় ডুবিয়ে দিয়ে গেল তাকে। রূঢ় মানব ঘর ছেড়েছে, অথচ মেয়েটাকে দেখো, সে কেমন দ্বিধা দ্বন্দ্বে জড়িয়েছে। মন বলছে রূঢ় মানবের মুখ নিঃসৃত প্রতিটি বাক্য সত্যি, অথচ মস্তিষ্ক বলছে আব্বু ভুল নয়। এই যে এক মহা পরীক্ষা মেয়েটার জন্য। এবার কাকে বিশ্বাস করবে সে?
বিপ 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 বিট রেটের মনিটরের পর্দায় না স্পষ্ট নাচছে হৃদস্পন্দনের হার। শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের নির্জীব বিছানায় শুয়ে আছেন মধ্যবয়স্ক তাইফ এহসান। তার সম্মুখে তার উন্মুক্ত বক্ষে আটকে আছে বেশ কিছু তারীয় সংযোগ। ডান হাতে পড়ে আছে ক্যানোলা, মুখে অক্সিজেন মাস্ক। তরতাজা মধ্যবয়স্কী মানুষটা ধীরে ধীরে বড্ড দুর্বল হচ্ছে। মুখাবয়বে পড়েছে বয়সের ছাপ, চোখ দুটো দেবে গিয়েছে ভেতরে, কুঁচকে গিয়েছে চামড়া। মানুষটার নিস্তেজ বদন ধীরে ধীরে নড়চড় হচ্ছে। শরীরে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ প্রবেশ করায় মস্তিষ্ক ডুবেছে নিশ্চলতায়। ধীরে ধীরে চোখ দুটোর ওপর থেকে ভারী পর্দা যুগল সরে যেতেই তার ঝাপসা দৃষ্টিযুগল আচমকা গিয়ে আটকাল সম্মুখে। কে যেন একটা দাঁড়িয়ে আছে, মুখাবয়ব স্পষ্ট নয় তার। ঘোরে ডুবে থাকা তায়েফ এহসান মাস্কের আড়ালে আচানক মুচকি হাসলো, নিবু নিবু চোখে তাকিয়ে থেকে অস্ফুটে আওড়ালো, মাহি। সম্মুখে দাঁড়িয়ে থাকা সফেদ রঙা অ্যাপ্রন পরিহিত শ্যাম সুদর্শন কি আদৌ শুনল কথাটা? সে উল্টো বিচলিত হলো চাচুর নড়চড়ে দেখে। তক্ষুনি এগিয়ে এসে আলতো করে আঁকড়ে ধরল চাচার ক্যানোলা পরা হাতখানা, অতঃপর ভারী কণ্ঠে শুধালো, চাচ্চু আরও লিসেনিং মি? মোটো মোটো দুটি বাক্য কর্ণে পৌঁছালো তাইফ এহসানের। তা শুনে উঠতে সক্ষম নন তিনি। মানুষটা কেমন দুর্বল কণ্ঠে আবারও বলল, মাহি। কান পেতে দাঁড়িয়ে আছে রুদ্র। এবার সঙ্গে সঙ্গে শুনতে পেল চাচ্চুর মুখ নিঃসৃত বাক। তক্ষুনি সুদর্শনের বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আওড়ালো, আই এম সরি চাচ্চু। আমার তখন সত্যি উচিত হয়নি কথাটা মনে মনে উচিত হয়নি তোমাকে এ বিষয়ে কথা বলতে জোর করা। কথাটা মনে মনে আওড়ালেও বাইরে থেকে মুখখানায় আধারে ছেপেছে রুদ্রের। বুক ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে সে কেমন আলগোছে হাত এনে রাখলো চাচ্চুর মাথার ওপরে। ধীরে ধীরে সেথায় আদরে পরশ বুলিয়ে ভরাট কণ্ঠে শুধালো, একটু রেস্ট নাও চাচ্চু। এই মুহূর্তে তোমার রেস্ট নেওয়া ভীষণ দরকার। শুনলেন তাইফ সাহেব। নিবু নিবু চোখে একদৃষ্টে তাকিয়ে রইলেন রুদ্রের পানে। ফ্যাকাশে অধর যুগল তীর তীর করে কাঁপছে তার, যেন চাইছে কিছু একটা বলতে। এদিকে রুদ্র ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, গলায় স্কোপটা আলতো করে ঝুলিয়ে নিয়ে পা বাড়িয়েছে দরজার পানে। অথচ তায়েফ এহসান কেমন আকাশ ভরা দৃষ্টে তাকিয়ে রইলেন ছেলেটার চলে যাওয়ার পানে। তার দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা না বেরোলেও সে মনে মনে শুধোচ্ছে, ক্ষমা করে দিস রোদ। অর্ধেক সত্য মিথ্যের চাইতেও বড় ভয়ানক। কলকাতার রায় জমিদার বাড়ি। পুরনো আমলের একখানা বিশাল পালঙ্কের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে পরিহিত কাপড় চোপড়। পালঙ্কের এক কোণের দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আছেন হিমাংশু রয়। একখানা বড়সড় ব্যাগে একযোগে ভরে যাচ্ছেন নিজ পরিহিত কাপড় চোপড়। মানুষটা বড় অস্থির। অস্থিরতায় কাঁপছে তার সর্বাঙ্গ। এরই মধ্যে ঘোরের দুয়ারে এসে দাঁড়ালেন কর্তাগিন্নি। স্বামীকে অমন ব্যাগপত্র গোছাতে দেখে খানিক সন্দিগ্ধ হলেন তিনি। তক্ষুনি কুঞ্চিত দৃষ্টে ঘরে প্রবেশ করে গমগমে গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, কি করছো তুমি এসব? হঠাৎ ব্যাগ গোছাচ্ছ কেন? কোথাও নেমন্তন্ন পেয়েছো নাকি? তৎক্ষণাৎ জবাব দিলেন না হিমাংশু রায়। তিনি কাজে মহাব্যস্ত থেকে গম্ভীর কণ্ঠে শুধালেন, উফ, বিরক্ত করো না তো সুদীপা। কাজ করছি দেখছো না? পারলে হাতে হাতে সাহায্য করবে, তা না। সহসা জিভে দাঁত কাটলেন কর্তাগিন্নি। তড়িঘড়ি করে স্বামীর হাত থেকে ব্যাগখানা নিজ হাতে নিয়ে কাপড়গুলো গুছাতে লাগলেন দক্ষ হাতে। খানিকক্ষণ চুপ করে থেকে ফের শুধালেন, বললে না যে? এত তোড়জোড় চালিয়ে কোথায় যাওয়া হচ্ছে? হিমাংশু রায় দু কদম হেঁটে গিয়ে দাঁড়ালেন দেয়ালে ঝুলন্ত বিশাল এক আয়নার সম্মুখে। ব্যগ্র গাত্রোত্থানে নিজেকে নিজে নিয়োজিত করে আচমকা আওড়ালেন, রাশিয়া যাব। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঘোরে কোথাও বিকট শব্দ, বজ্রপাত হলুকে যেন। সে বজ্রপাত কম্পিত হলেন সুদীপা রায়। মানুষটা এক প্রকার বিভ্রম নিয়ে তাকালেন স্বামীর পানে। কম্পিত স্বরে আওড়ালেন, কি বললে? রাশিয়া যাবে? আবারও ওই অন্ধকার জগতে পা রাখতে যাচ্ছ তুমি? গলা ধরে এসেছে সুদীপা রায়ের, তা বোধহয় আজ পেলেন হিমাংশু রায়। মধ্যবয়স্ক গম্ভীর পুরুষ ধীরে ধীরে কদম বাড়িয়ে এগিয়ে এলেন স্ত্রীর পানে। বুক ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে স্ত্রীর কাঁধে আলতো করে হাত রেখে হিমশীতল কণ্ঠে আওড়ালেন, এবার আমার যাওয়ার কারণ ভিন্ন সুদীপা। এবার আমি যাচ্ছি মেয়ের সুখ কিনতে। তক্ষুনি বিভ্রান্তিতে জড়ালেন কর্তাগিন্নি। ঘাড়টা সামান্য উঁচিয়ে সরু দৃষ্টে তাকালেন স্বামীর পানে।
তার এহেন জিজ্ঞাসু দৃষ্টি দেখে মৃদু হাসলেন হিমাংশু রায়, আলতো করে স্ত্রীর কাঁধ চাপড়ে মোটা কণ্ঠে শুধালেন, মেয়ের সুখ বলে কথা, কথা দিচ্ছি এবার আর খালি হাতে ফিরবো না। সদ্য শাওয়ার নিয়ে বেরোলো সপ্তদশী, মাথার উপর পেঁচিয়ে রাখা একখানা তোয়াল, তার ফর্সা মুখশ্রীতে বড্ড ফ্যাকাশে প্রলেপ ছড়ানো, নরম তুলতুলে অধর যুগলের বেহাল দশা বোধ হয় ক্রমশ বাড়ছেই। আগে একটুখানি ফলা থাকলেও যত সময় পেরোচ্ছে ততই যেন ফলাভাব বাড়ছে ভীষণ। চোখ ঠোঁট দুটো এখন যেন বালিশে পরিণত হয়েছে। মাহি কেমন উদাস মুখে এসে দাঁড়ালো মেকআপ ভ্যানিটির সামনে, দুহাতে মাথার সিক্ত চুলগুলো মুছতে মুছতে মুগ্ধের উদ্দেশ্যে ভীষণ রাগ নিয়ে বিড়বিড় করে আওড়ালো, রাক্ষস একটা, বজ্জাত বেহায়া লোক, কাকে বকছো বেবি গার্ল। কথার মাঝে হুট করে অপরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ভড়কে যায় মাহি। তখনই হকচকিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় শব্দের উৎসের পানে, আর অমনি তার দৃষ্টি গিয়ে আটকালো এক অদ্ভুত সাজে সজ্জিত মানুষের ওপর। গায়ে পুরুষদের মতো শার্ট প্যান্ট পড়ুয়া মানব, তবে সাজ দিয়েছে মেয়েলি। গালে ডলেছে এক খাবলা গোলাপি রং, চোখ দুটো শেষ কি নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক তার। লাল টকটকে রঙের ঠোঁট দুটো যেন সাক্ষাৎ ফুটন্ত গোলাপের পাপড়ি, চোখ দুটোই আই ল্যাশে লাগিয়েছে কৃত্রিম পাপড়ি। বোল্ড চুলগুলোর তার বব কাট দেওয়া, দুয়ারের দাঁড় ঘেঁষে দাঁড়িয়েও আছে মেয়েলি ভঙ্গিতে। মাহি বিভ্রান্তিতে ডুবলো, লোকটা আদৌ ছেলে মানুষ তো? এদিকে তার অমন ভাবনার মাঝে অপরিচিত পা বাড়ায় সম্মুখে, আওয়াজ তুলে বলে, কি ভাবছো বেবি গার্ল? দোনামনা করতে থাকা মাহি মানুষটাকে এগোতে দেখে খানিক পিছিয়ে গেল দু কদম, আমতা আমতা করে শুধালো, ইয়ে মানে আপনি? অপরিচিত এক গাল হাসলো মেয়েলি ভঙ্গিতে, দু হাতে এনে আলগোছে ঢেকে নিল নিজ অধর যুগল রয়ে জবাব বলল, আমি ক্লারা, এই পুরো পেন্ট হাউস জুড়ে বসত করা একমাত্র মেয়ে। অফ সরি, এখন তো আমি একা নই, তুমি আছো আমার সঙ্গে। অভ্যন্তরে হোঁচট খেল মাহি, দ্বিধাচরিত দৃষ্টি লোকটাকে পোড়ো করলো আপাদমস্তক। একে দেখতে কোন দিক দিয়ে মেয়ে মনে হচ্ছে, কণ্ঠও তো পুরুষালী, তবে ভাব ধরেছে মেয়েলি। অন্তর্মুখী মানবী চট করে বুঝে নিল ইনি বোধহয় তৃতীয় লিঙ্গের, নতুবা এমনটা করার কথা নয়। মাহি সৌজন্যবোধ মৃদু হাসলো, মনের কোণে আটকে থাকা শঙ্কাগুলো খানিক সাইডে রেখে মোলায়েম কণ্ঠে আওড়ালো, নাইস টু মিট ইউ মিস ক্লারা। গাল ভরে চমকালো, চমৎকার হাসলো ক্লারা। তখনই এগিয়ে এসে চট করে এক হাঁটু গেড়ে বসলো মেয়েটার সম্মুখে। তার এহেন হুটহাট কাণ্ডে ভরকায় মাহি হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল কেবল। ক্লারা কর্নিশ জানাচ্ছে, তবে আদুরে ভঙ্গিতে এক হাত মেয়েটার পানে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, লেট মি ওয়েলকাম ইউ রুশ দিস সিগনোরা। কপাল গোছায় মাহি, অবোধের ছাপ ফুটলো তার মুখবয়বে। ক্লারা এসব কি বলছে তাকে? রুশ দিস সিগনোরা মানে কি? মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের ডগায় এসে ফুল পৌঁছানোর পূর্বেই থমকে গেল মাহি, যেন শুনল ক্লারার আবেদনময় বাক্য, গিভ মি ইউর হ্যান্ড মনস্টার সিগনোরা, আমাকে অন্তত একটু বাধিত হতে দিন। এবারেও অবোধ মাহি, অবোধের ন্যায় বাড়িয়ে দিল নিজ বা হাত, অমনি হাতটা আলতো করে মুঠোয় তুলল ক্লারা। মেয়েটার মসৃণ হাতের উল্টো পৃষ্ঠে তৎক্ষণাৎ আলতো করে নিজ চোখ ছুঁয়ে পরক্ষণে সেটাই ঠোঁট ছুঁয়ে দিল আলগোছে। তার এহেন উদ্ভট কর্মে হাঁসফাঁস করছে মাহি, ছাড়াতে চাচ্ছে নিজ হাতটা, তবে ক্লারা কেমন ধীরে ধীরে জোর বাড়াচ্ছে হাতের। আচমকা তীক্ষ্ণ দৃষ্টি মাহির পানে দৃষ্টি নিক্ষেপ করে রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, ওয়েলকাম টু ইউর ডেডিস হোম সিগনোরা। আশা করি টক্সিক ড্যাডির সংস্পর্শে এখন থেকে তোমার প্রতি মুহূর্ত বড্ড থ্রিলিং কাটবে। হোপ ইউ উইল এনজয় ইট সিগনোরা। সশব্দে ডুবল মাহি, সংশয়ে ডুবল মাহি। ক্লারা অর্ধেক বলছে ইংরেজি বাক্য আর অর্ধেক বাকি রাশিয়ান। মেয়েটা আবার রাশিয়ান ভাষায় অপটু, তাই তো এমন অবোধের ন্যায় চেয়ে আছে শুধু। এদিকে ক্লারা ততক্ষণে ছেড়ে দিয়েছে মাহির হাত, মেঝেতে থেকে উঠে এসে চুপচাপ গিয়ে বসলো বিছানার এক পাশে। অতঃপর চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ জমিয়ে লজ্জিত কণ্ঠে শুধালো, তুমি কত লাকি সিগনোরা জানো? কালকে থেকে তোমার প্রতি আমার বড্ড হিংসে হচ্ছে। আই মিন, উফ, ইউর ড্যাডিস বডি দ্যাটস সো ফাকিং হট না? কি করে সামলাচ্ছ সিগনোরা? আগাগোড়া কিচ্ছু ঘটে ঢুকালো না মাহির, সে কেবল হাঁ করে তাকিয়ে রইল ক্লারার পানে। ক্লারা থামছে না, কেমন উদ্ভট শরীর ভঙ্গিমা দেখে চোখ বুজে
ঠোঁট কামড়াচ্ছে নিজের, অস্ফুট বলছে, হলি ফাকরোশ দিস বডি, হি ইজ সো হ্যান্ডসাম। মনস্টারের বডি দেখলেই না আমার কেমন নেশা ধরে যায় জানো, ইচ্ছে হয় তাকে কামড়ে খেয়ে ফেলি। লাইক সে যখন জিম করে বের হয়, উফ গড, ইন দ্যাট টাইম তার বডি মুভমেন্ট, তার মাসেলস, গোশ, দ্যাটস সো সেক্সি। অ্যান্ড তার ব্যাকে ফুটে ওঠা বাটারফ্লাইজ দেখেছিলে সিগনোরা? দ্যাটস সো হট না? মুখ টিপে হাসছে মাহি। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মুখের সামনে হাত উঠিয়ে বলছে মানবী। হাত উঠিয়ে রেখেছে মানবী ক্লারা থামতে সে কেমন সন্ধিয়ান গলায় বলে ওঠে, ক্লারা, আমার জানা মতো মনস্টারের দিকে চোখ তুলে তাকানো নিষিদ্ধ, রাইট? আতকে উঠে ক্লারা, তক্ষুনি সতর্ক দৃষ্টি বুলিয়ে নেয় দরজার ওপারে। পরপরই মাহির পানে করুণ দৃষ্টি নিক্ষেপ করে মিনমিনে সরে বলে, প্লিজ একথা কাউকে বলো না সিগনোরা, না হলে মনস্টার আমার গর্দান নেবে। বাট আমি কি করব বলো? রুশি ইজ ড্যাম হট অ্যান্ড সেক্সি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। তাকে দেখলেই ইচ্ছে করে তাকে খুব কাছে পেতে। এবার তার হাসি আটকে রাখ এবার আর আটকে রাখতে পারলো না মাহি। ক্লারার কথার মাঝে সে কেমন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে কল্পনার ক্লারা এবং মনস্টারকে পাশাপাশি দাঁড় করালো অসভ্য মেয়ে। আর অমনি বাড়লো তার হাসির শব্দ। হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগাড় হয়েছে মেয়েটার। ক্লারা কেমন বোকার ন্যায় তাকিয়ে আছে। খানিকক্ষণ চুপ থেকে আচানক ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, তুমি হাসছো কেন সিগনোরা? হাসি এখনো চলমান। মাহির মুখ খুলে যেই না কিছু বলতে যাবে অমনি কক্ষের দোরগোড়ায় এসে দাঁড়ালেন একজন সশস্ত্র গার্ড। লোকটা এসে নতমুখে কুর্নিশ জানালেন, ভরাট কণ্ঠে বলে উঠলেন, হোল সিগনোরা, মনস্টার ইজ কলিং ইউ। তক্ষুনি হাসিটা গলার কাছে আটকে গেল মাহির। কোন বুকটা মুচকে উঠল অজানা ব্যথায়। সে কেমন থতমত খেয়ে পরক্ষণে জিজ্ঞেস করলো, কেন? উত্তর নেই গার্ডের মুখে। বোধহয় এর মধ্যে বেশি কথা বলতে গেলেই গর্দান যাবে তার। মাহির দটানায় পড়ে যেন ঠায় দাঁড়িয়ে থাকে। হাত কসলাতেই থাকা ক্লান্ত ক্লারা সতর্ক কণ্ঠে বলে ওঠে, তাড়াতাড়ি যাও সিগনোরা, মনস্টার একটা কথা রিপিট করতে পছন্দ করে না। বিশাল এক শীতাত নিয়ন্ত্রিত কক্ষ, এ যেন ব্যাডমিন্টন কোর্ট। নবাবী সাজে সজ্জিত কামরায় চারপাশে নান্দনিকতার ছোঁয়া যেন যে কেউ এক দেখায় বলতে পারবে, বাধ্য হবে রুচি আছে। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কাচের তৈরি বিধায় মাথার ওপর আকাশটা সুস্পষ্ট। পায়ের তলায় যেন ভাসমান মেঘ। আশেপাশের মেঘেরা উড়ি উড়ি করছে। পা টিপে টিপে ঘরে প্রবেশ করলো মাহি। দূর দূর করে কাঁপছে তার বুক। এক কদম এগোলে দু কদম পেছাতে হচ্ছে ভয়ে। লোকটা আবার কি উদ্দেশ্যে ডাকলো তাকে কে জানে। মেয়েটা কেমন ঢোক গিলছে বারংবার। কক্ষে খানিক উকি দিয়ে দুটো কদম এগোতেই হঠাৎ পেছনের স্লাইডিং দরজাটা সাঁ করে আটকে গেল। আর অমনি আটকে ওঠে বেচারি। তৎক্ষণাৎ পেছিয়ে পিছিয়ে এসে দরজা খুলতে গেলে কক্ষ থেকে ভেসে আসে রূঢ় মানবের ভারী কণ্ঠ, কাম ইন সাইড সিগনোরা। শুকনো ফাঁকা ঢোক গিলল মাহি। পা দুটোই যেন আটকে গিয়েছে তার। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। মেয়েটা এভাবে এগোচ্ছে ভয়ে ভয়ে। বেশ কিছুটা পর এগোতেই হুট করে তার দৃষ্টি আটকালো অদূরের বিশাল এক গোলাকার ঝুলন্ত বেডের পানে, যেথায় উদ্যম গায়ে উবু হয়ে শুয়ে আছে মাফিয়া বিস্ট। ভরকায় মাহি। অভ্যন্তরীণ ভয় ধরে কাবু রেখে সহজ আমতামতা সরে বলে, কেন রেখেছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি মুগ্ধের কাছ থেকে। উল্টো বাহাত খানটা সামান্য উঁচিয়ে যুবক দু আঙুলটার পরপর নিঃশব্দে মেয়েটাকে কাছে ডাকলো। মাহি পড়ল বিপাকে। ঘরের দরজা আটকে দিয়েছে। এক মুহূর্ত লোকটার কথা না শোনা পর্যন্ত নিষ্পাপ করাল না মারা। তাই তো ভল সপ্তদশী কাঁপা কাঁপা কণ্ঠে এগুলো। বিছানার দাঁড় ঘেঁষে এসে চিরকুট এসে দাঁড়াতে যুবক রাশভারী কণ্ঠে আদেশ ছুড়ল, কাছে আয়। কপাল কুচকায় মাহি। ভয়ডর ভুলে খানিক বিরক্ত হলো মেয়েটা। নীরব পা বাড়িয়ে এগিয়ে এসে দাঁড়ালো যুবকের হাঁটুর কাছে। এতেও বুঝি হলো না মুগ্ধের। বালিশে মুখ গুজে রেখে মানব ফের থমকে গলায় বলে, পায়ে ঠান্ডা পড়ছে তো তোর? রাত কাছে আসতে বলেছি, আয় না।
আর কত কাছে আসবো, যতটা কাছে এলে আমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ তুই শুনতে সক্ষম হবি, ঠিক ততটা। ভরকায় মাহি, গাল বাঁকায় পরক্ষণে তিতিবিরক্ত মেজাজে বলে ওঠে, আমার বয়ে গেছে আপনার নিঃশ্বাস গুনতে। যুবক কি হাসলো, নরম তুলতুলে বালিশের কোলে মুখ গুজে কেমন নীরব, ঠোঁট কামড়ে চমৎকার হেসে হাসলো সে। তবে হাসি তো নয়, এক যেন মুক্ত ঝরানো জলপ্রপাত। তবে সে অলক্ষ্য হাসির স্থায়িত্ব বেশিক্ষণ রইল না। মুহূর্ত ব্যয়ে রুমানব ফিরলেন নিজ অবতারণে। তক্ষুনি বালিশের নিচে হাতে একখানা ছোট কাচের শিশি বের করে এগিয়ে দিল মেয়েটার পানে, ঝাঁকিয়ে আওড়ালো, কাম ক্লোজার অ্যান্ড ম্যাসেজ মাই বডি। মাথায় বুঝে আকাশ ভেঙে পড়ল মাহের, চোখ দুটো কেমন বিস্ফারিত। মেয়েটা কেমন তেজ দেখিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, অসম্ভব, আমি পারবো না এসব করতে। ফাইন, তাহলে আমি তোর বডি ম্যাসাজ করে দিব, কাম হটি। লেটস ডু সামথিং হটার। আঁতকে উঠল মাহি। সহসা যুবকের এহেন প্রস্তাবে নাকচ করে দিয়ে বলে, না না না, আমি আমি করছি। বাঁকা হাসল মৌত। তক্ষুনি নিজ পাহাড়সম বলিষ্ঠ দেহখানা চিৎ করে এগিয়ে দিল বিছানায়। মেয়েটা আরেকটু নাস্তানাবুদ করতে এক হাতে আলগোছে নাভি কমল থেকে আর একটু নিচে নামিয়ে দিল ট্রাউজারের অংশ। তা দেখে যুবক কুচকায় মুখ কুচকায় মাহি। অজান্তেই বিরক্ত হয়ে মুখ ফুসকে বলে ওঠে, এত না নামিয়ে একেবারে খুলে ফেলুন যত সব। তড়াক চোখ খুলল মুগ্ধ, মুখাবয়বে একরাশ দুষ্টুমি লেপ্টে চোখের কোণে ফোটালো বাঁকা হাসির রেশ। পরপরই ইচ্ছে করে ট্রাউজারের আগাটা আরেকটু নামাতে নামাতে ভাবলেশীন ভঙ্গিতে বলল, ও রিয়েলি, দাঁড়াও, আমি আবার খোলাখুলি থাকতে বেশি পছন্দ করি। তুই যেহেতু বললি, মুখ ফুসকে বলে কথাটার পরিপ্রেক্ষিতে এমন কিছু ঘটবে তা যেন ধারণার বাইরে ছিল মাহির। মেয়েটা তৎক্ষণাৎ দু হাতে চোখ ঢাকলো, নিজের লজ্জিত কণ্ঠে আওড়ালো, একটু তো লজ্জা করেন, নির্লজ্জ লোক। নির্লজ্জদের আবার কিসের লজ্জা? এহেন জবাবে মৌন মাহি। খানিকটা স্থির হতে যাবে তার আগেই পাতলা কোমর বরাবর অনুভূত হলো এক হ্যাঁচকা টান। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে মেয়েটা কেমন হুমড়ি খেয়ে পড়ল মুগ্ধের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষভাজে। ভোর ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পায়নি বেচারি। তার মুখ বরাবর যুবকের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়াগুলি স্পষ্ট অনুভব করছে সে। নাকে সরু ছিদ্র দিয়ে ঢুকছে পুরুষালী দেহের সঙ্গে পারফিউমের মিলেমিশে তৈরি হওয়া এক সুঘ্রাণ। তারপর তার কাপড়ত্রয়ী চোখ দুটো নিজেদের পর্দা সরালো রয়ে শুয়ে, আর অমনি তারা আটকালো যুবকের বাদামি চোখ দুটোর অতল সমুদ্রয়। মুহূর্তেই থমকায় সে, ধারায় এক মুহূর্তের জন্য সপ্তদশীর সুশ্রী গৌরবর্ণা মুখ, যার মায়ায় থমকেছে রুলমানব। মেয়েটার মুখের ওপর এসে আষ্টে পড়া চুলগুলো নিজ উদ্যোগে আলতো করে কানের কাজ পিঠে গুজে দিয়ে নির্দয় মাফিয়া বিস্ট আচানক অতি হিমশীতল কণ্ঠে শুধালো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? তাদের মানবিকতা। তার সব মনে যত বেশি মায়া, সে তত বেশি দুর্বল। সপ্তদশীর আজ কি হলো কে জানে। সে আজ বিরক্ত হলো না, উল্টো এক অদ্ভুত ভঙ্গিতে বিচক্ষণতার সঙ্গে জবাব বলল, আর সে মানবিকতা কারোর মধ্যে না থাকলেও সে নিঃসন্দেহে হিংস্র পশু। ঠিক যেমনটা আপনি। মাফিয়া বিস্ট অবাক হলেন, কেবল মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার চোখের পানে। আবেগে প্রশ্ন ছুড়ল, আমি হিংস্র পশু নন কি? মাহি আজ বড় বুদ্ধিমতী, তার এহেন পাল্টা প্রশ্নে থমকায়নি মুগ্ধ। সে সে উল্টে অদ্ভুত শান্ত কণ্ঠে শুধালো, হয়তো, তবে হিংস্র পশুদের কি হৃদয়ে থাকে? থাকে বই কি, না থাকলে সে হৃজ্জীব থরাই হতো। কপালের চামড়ায় শিথিলতা বাড়ল মানবের। অজানা কারণে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে আমারও কি হৃদয় আছে? মাহিরাজ কি হয়েছে? সে কেমন মৃদু হেসে আলতো করে হাত ছল রুরুমানবের বুকের বা পাশে, অতপর মুগ্ধের চোখ দুটোতে গভীরভাবে ডুব দিয়ে আওড়ালো, হয়তো, তবে সে হৃদয়ে কংক্রিট জমেছে, প্রতিশোধ আর হিংসা সহস্রতার কনক্রিট। চলবে। গল্প চলাকালীন অ্যাড আসলে অবশ্যই আপনারা অ্যাড স্কিপ না করে পুরোটা দেখবেন এবং
আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।